যে কোনো কিছু কালচার বলতে কি বোঝায়? কালচার মানে চাষ করা। এক কালচার মানে সংস্কৃতি, কিন্তু আরেকটা কালচার মানে চাষ করা, যেমন এগ্রিকালচার, তাই না? তো টিস্যু কালচার মানে তো টিস্যুর সংস্কৃতি না নিশ্চয়ই, তাহলে টিস্যু চাষ করা। টিস্যু কালচার, টিস্যু চাষ করা, তাহলে কি করা হবে? একটা টিস্যু নিয়ে সেটা থেকে আমান একটা গাছ বানায় ফেলা হবে। কিভাবে করা হয় সেটা আমরা একবার দেখি, তারপর দেখতেছি যে জিনিসগুলো একবার দেখে নিলে তারপর ধাপগুলো লেখা ওয়ান ইজি হয়ে যাবে। এই গাছের একটা টিস্যু নিব, একটা টিস্যু নিয়ে আমান এই গাছটা আবার তৈরি করার চেষ্টা করব। তাহলে গাছের কোন জায়গা থেকে টিস্যু নিলে ভালো হবে? যে জায়গার টিস্যু গুলো সহজে বিভাজিত হয় এরকম জায়গা, নাকি যে জায়গার টিস্যু বিভাজন ক্ষমতা নাই এরকম জায়গা? যে জায়গার টিস্যু গুলো বিভাজিত হয় সেগুলো নিলে আমাদের জন্য বেটার হবে। তাহলে গাছের কোন কোন জায়গার টিস্যু দ্রুত বিভাজিত হয় এইগুলো আমাদের মাথায় রাখা লাগবে। যেমন একটা গাছের মূলের শীর্ষে যে টিস্যুগুলো থাকে এইগুলো ধীরে ধীরে ছড়াবে, বিভাজিত হবে। আবার একটা গাছের পাতার শীর্ষে যে টিস্যুগুলো থাকবে সেইগুলো ধীরে ধীরে ছড়াবে, বিভাজিত হবে। এইগুলো খুবই দ্রুত বিভাজনক্ষম। এইগুলোকে যদি আমরা যা যা দরকার, কি কি দরকার আমরা একবার দেখবো, এইগুলো দিয়ে যদি সাপোর্ট দিতে পারি এইগুলো বিভাজিত হয়ে আমার একটা গাছ তৈরি করে ফেলবে। তাহলে এইরকম বিভাজনক্ষম একটা সুস্থ সবল টিস্যু নেওয়া লাগবে। রোগ বালাই থাকলে তো সমস্যা। তো এই ধরো পাতার শীর্ষ থেকে একটা সুস্থ সবল টিস্যু আমরা নেব। জাস্ট এখান থেকে এই গাছের একটা পাতা আনছি, একটা পাতা থেকে একটা টিস্যু আনবো। তো সেইখান থেকে গাছ তৈরি হবে, আমরা একটু পর দেখতেছি। তো ওই টিস্যুটা এনে আমরা কি করব? গবেষণাগারে সেই টিস্যুটা নিয়ে বৃদ্ধি করব। পাতার ওই একটা টিস্যু নিয়ে সেই টিস্যু থেকে গাছ তৈরি করবো। এখন সেই গাছটা তৈরি করার জন্য আমাদের তো ল্যাবরেটরিতে একটা মিডিয়াম লাগবে, একটা মাধ্যম লাগবে, মানে কোনো কিছুর ভিতরে গাছটা করা লাগবে। যার ভিতরে আমরা গাছটা করবো, ধরো এই যে এই একটা টেস্ট টিউব নিছি, এই বা বিকার নিছি, এইটার ভিতরে আমরা টিস্যুটা তৈরি করার ব্যবস্থা করব। এখন এইটা তো মাটি না, তাই না? তো এইটা যেহেতু মাটি না, এখানে টিস্যু দিলে সে টিস্যু যে বৃদ্ধি হবে তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নাই। তাহলে এই টিস্যুটা এখানে দিলে যেন বৃদ্ধি হয়, সেই জন্য যা যা দরকার সেই জিনিসগুলো এখানে আগে মিশায় নেওয়া লাগবে। একটা টিস্যুর বৃদ্ধির জন্য কি কি দরকার? প্রথমত পুষ্টি দরকার, বিভিন্ন মৌলিক উপাদান, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, কার্বন, হ্যান ত্যান আর যা যা লাগে সব কিছু দিতে হবে। আর যখন মৌলিক উপাদানগুলো দেওয়া হয়ে যাবে, এই জিনিসগুলোকে তো জীবাণু মুক্ত করা লাগবে, তাই না? তাছাড়া তো টিস্যু মরে যাবে। তাহলে এই জিনিসগুলো মিশানোর পরে এটাকে জীবাণু মুক্ত করে আনা হবে। তো ধরে নিলাম যে এর মধ্যে বিভিন্ন মৌলিক উপাদান আমরা মিশিয়ে দিছি, আবার জীবাণু মুক্তও করে ফেলছি। এখন তাহলে কি করতে পারি? এখন এর মধ্যে টিস্যুটা এনে দেব, তাহলে টিস্যুটা বৃদ্ধি পাবে, তাই না? ওকে। তো ওই টিস্যুটা আমরা নিয়ে আসছিলাম, ওই টিস্যুটা ফরসেপ দিয়ে ধরে এর মধ্যে জাস্ট একটা টিস্যু দিয়ে দিলাম, পুরা পাতাও দেওয়া হয় না, একটা টিস্যু। এই টিস্যু থেকে এখন ধীরে 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 এখন বৃদ্ধি পেয়ে অনেকগুলো কোষ হয়ে গেছে, তাই না? এইটার নাম হলো কোষগুচ্ছ বা ক্যালাস। একটা টিস্যু থেকে আগে থেকেই তো বৃদ্ধি পাওয়ার উপাদান উপাদান এই পাত্রের মধ্যে মেশানোই ছিল, আবার জীবাণু মুক্তও করা ছিল। তাহলে জীবাণু দ্বারা বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ারও সম্ভাবনা নেই। যে আমি একটা পাতা দিলাম, সেইখান থেকে অনেকগুলো কোষ সাথে সাথে তৈরি হয়ে গেছে। এইটার নাম ক্যালাস বা কোষগুচ্ছ। তো এইটাকে যদি আমরা আরো পরিচর্যা করি, আরো পরিচর্যা করি, এটা আমরা একটু পর দেখতেছি এইভাবে মানে কি, টটিপটেন্সি কি আপাতত দরকার নেই। তো এইটাকে যদি আমরা পরিচর্যা করি, তখন দেখা যাবে যে এই এক একটা যে আছে, এই এক একটাই ধীরে 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 বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে 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 এইখান থেকে গাছ তৈরি হয়ে গেছে। তাহলে আলটিমেটলি কি হইলো? আমরা সেই একটা জাস্ট খালি পাতা আনছিলাম, পাতা থেকে একটা টিস্যু নিয়ে অনেকগুলো টিস্যু তৈরি হলো, সেই টিস্যুগুলো আরো বিভাজিত হয়ে সেখান থেকে গাছই তৈরি হয়ে গেল, তাই না? কিন্তু গাছ তৈরি হইলেও এখন আমাদের কি করা উচিত? এখন কি করব? গাছগুলা মাটিতে লাগাই দেব, কিন্তু মাটিতে লাগানোর জন্য গাছের মূল লাগে। এই গাছগুলোতে কি মূল আছে? টিস্যু কালচারের এইটাই সমস্যা যে মূল তৈরি হয় না সহজে। কারণ মূল তৈরি হওয়া খুবই কঠিন কাজ। এর মধ্যে যে যে উপাদান দিছিলাম আমরা, নর্মালি যেসব উপাদান মিশাইছি পুষ্টি উপাদানগুলো, সেগুলো দিয়ে মূল তৈরি হয় না সহজে। মূল তৈরির জন্য আরো কিছু এডিশনাল উপাদান লাগে, আরো কিছু সাপোর্ট লাগে, বুঝা গেছে? তো সেই সাপোর্ট গুলো দেওয়ার জন্য আমরা আরেকটা মিডিয়ামে এইটাকে স্থাপন করব। এইটা হলো আরেকটা মিডিয়াম। এর মধ্যে দেখো এই যে সেই মূলবিহীন গাছগুলো আমরা রেখে দিচ্ছি। এখন এখানে মূল তৈরির জন্য যে যে উপাদান সেইগুলো সব অ্যাড করব। অ্যাড করলে দেখা যাবে এই দিক দিয়ে গাছটার মূল তৈরি হয়ে গেছে আলাদা করে। তাহলে এখন তো গাছের মূলও তৈরি হয়ে গেছে, গাছও তৈরি হয়ে গেছে, এখন তো এটা মাটিতে লাগানোর জন্য রেডি, তাই না? তাহলে এই জিনিসটা এখন নিয়ে এখান থেকে আলাদা করে আমরা প্রথমে টবে লাগাবো।
আর টবে লাগানো হয়ে গেলে তারপরে মাটিতে লাগাই দিব। আগে টবে লাগানোর উদ্দেশ্য কি? টব তো আমরা ল্যাবরেটরিতেই রাখবো, রেখে তারপর আমরা দেখতে পারবো যে গাছের গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা, ঠিকঠাক ভাবে টিস্যু কালচার করা হয়েছে কিনা, তারপরে আমরা মাটিতে নিয়ে লাগাই। তাহলে এর ফলে কি হইলো আলটিমেটলি? একটা জাস্ট জাস্ট একটা টিস্যু নেওয়া লাগছিল, গাছও নেওয়া লাগে নাই আমার। একটা টিস্যু থেকেই 3টা আমার গাছ হয়ে গেছে একদম, তাই না? কারণ আমরা 3টা নিছি, সেই জন্য ওইখানে তো অনেক কোষগুচ্ছ তৈরি হয়েছিল, সবগুলো দিয়ে 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 যদি নিতাম বা আরো পাতা আরো টিস্যু নিতাম, তাহলে তো হাজার হাজার গাছ তৈরি হয়ে যেত, তাই না? তার মানে খুবই অল্প সময়ে অনেক চারা তৈরি করার একটা মাধ্যম হলো টিস্যু কালচার। আমরা এই যে নার্সারিতে যত চারা টারা দেখি, গোলাপ ফুলের চারা, তারপরে অমকের চারা, তমকের চারা, বেলের চারা, পেয়ারার চারা, সব কিছু তৈরি করা হয় টিস্যু কালচারের মাধ্যমে। যখন উদ্দীপকে হিন্ট দেয়া থাকবে অমক সাহেব একটা চারা তৈরি করতেছে বিশেষ প্রক্রিয়ায় হ্যান ত্যান, তখনই আমাদের মাথায় রাখা লাগবে এটা টিস্যু কালচার, অল্প সময়ে অধিক চারা, এই টাইপের কথা থাকবে। আর যদি বলা হয় নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ তৈরি, এখানে কি কোনো নতুন বৈশিষ্ট্য তৈরি হয়েছে? আগের যা পাতা ছিল সেই পাতা থেকেই নতুন গাছ হয়েছে, কোনো নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় নাই। তাই এইটাকে এইটাতে বৈচিত্র্য সৃষ্টি হয় না। যদি উদ্দীপক হিন্ট দেওয়া থাকে বৈচিত্র্য সৃষ্টি, তাহলে আমাদের মাথায় রাখা লাগবে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝেছে। তো আপাতত তাহলে এইখানে কি আছে সেটা একবার দেখি আমরা, তাহলে আজকের মেইন পড়া শেষ। টিস্যু কালচারের ধাপ এখন তো আমরা বুঝতেই পারছি কি কি ধাপ আছে, তাই না? তাহলে এখন আমরা দেখি টিস্যু কালচারের জীবের ইংরেজি বায়ো আর প্রযুক্তির ইংরেজি টেকনোলজি, এটা তো আমরা সবাই জানি। তো জীব প্রযুক্তি জিনিসটা তাহলে কি, এটা আমরা জানি। যে কোনো প্রযুক্তি মানে কি? মানব কল্যাণে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে, এসব আমরা সেই 5-6 পড়ে আসছি। আর তাহলে জীব প্রযুক্তি মানে কি? মানব কল্যাণে জীব বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করা। এখন মানব কল্যাণে জীব বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে নতুন কোনো কিছু আবিষ্কার করা কি আজকে শুরু হয়েছে? না অনেক আগে থেকেই শুরু হয়েছে, অনেক আগে থেকে। যেমন কত আগে থেকে? সেই একদম প্রথমে মানুষজন যখন দেখলো যে আঙ্গুরের রস, আপেলের রস এইসবকে যদি পচায় টচায় রাখা হয়, তাহলে এক সময়ে এইখান থেকে মদ তৈরি হয়। বুঝতে পারছি, আঙ্গুরের রস টস পচালে মদ পাওয়া যায়। তো এই প্রক্রিয়াগুলোকে বলা হয় চোলাইকরণ, যার ফলে মদ বা অ্যালকোহল তৈরি করা হয়। আবার দুধ থেকে দই তৈরি করা হয়, এটা তো দেখছো তোমরা, তাই না? এইটাকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন। সেখানেও তো দুধকে কিভাবে দই তৈরি করা হয়? দুধের দুধকে জ্বালানো বলি, বা ওই যে কাঁথা টাথা দিয়ে অনেক থেকে থেকে খড়টড় দিয়ে ঢেকে দুধকে, যখন খড়টড় আমরা দিই তার মধ্যে তো বিভিন্ন ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া থাকে, এইগুলো দুধকে পচায়ে ঘন করে ফেলে, তখন দই হয়। সেই পচানো জিনিসটা আমরা খাই দই নামে, তাই না? এই প্রক্রিয়ার নাম হলো ফার্মেন্টেশন বা গাজন। তাইলে কোনটা? ওই ব্যাকটেরিয়া গুলো হলো ইকোলি ব্যাকটেরিয়া বা অন্যান্য যেসব ব্যাকটেরিয়া আছে, এগুলো তোমার শরীরের মধ্যেও আছে, এই জন্য সমস্যা হচ্ছে না। হ্যাঁ। তো চোলাইকরণ, গাজন, এইসব প্রক্রিয়াগুলো তাহলে অনেক বছর আগে তৈরি হয়েছে। মানুষ তো মদ খাওয়া সেই ভাত খাওয়ার আগে থেকে শুরু করছে, তাই না? তো চোলাইকরণ, গাজন এইগুলো হলো একদম প্রাচীনতম জীব প্রযুক্তি। তো এখান থেকে একজন বিজ্ঞানীর নাম জাস্ট মনে রাখা লাগবে, হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরেকি, ইনি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটা প্রয়োগ করছে, এইটুকুই, আর কিছু নাই। এখন টিস্যু কালচার প্রযুক্তি দেখো দেয়া আছে। টিস্যু কালচার মানে আমরা একটু আগেই জানছি টিস্যুর চাষ করা বা বৃদ্ধি করা, বৃদ্ধি করে নতুন একটা গাছ তৈরি করা, তাই না? তাহলে সেটা কিভাবে করা হয় সেই জিনিসগুলো এখন আমরা আরেকবার দেখবো। এইটা হলো একটা উদ্ভিদ, এই উদ্ভিদ থেকে আমরা কি নিছি? যে কোনো একটা টিস্যু যেটা বিভাজনক্ষম, এইরকম টিস্যু নিছি, একটা বিভাজনক্ষম টিস্যু ধরলাম। তুমি তো জানোই কোনটা বিভাজনক্ষম, মূলের শীর্ষে, কাণ্ডের শীর্ষে, পাতার শীর্ষে। হ্যাঁ, পাতা নিলেই তো হয়, আমরা তো পাতাই নেই। পাতারও আরো একদম শীর্ষের টিস্যু নেই। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আছে কিছু, ভাজক টিস্যু গুলো কেমন হয়, সাই টিস্যু কেমন হয়, চেনা যায়, সব ইন্টারমিডিয়েটের পড়া ভিডিও দেওয়া আছে, দেখো। তো এইখান থেকে একটা সক্রিয় বিভাজনক্ষম ভাজক টিস্যু নেওয়া হয়, এবং এই ভাজক টিস্যুটা একদম রোগ বালাই মুক্ত হইতে হয়, তাহলে এটা সহজে বৃদ্ধি পাবে। নিয়ে সেই ভাজক টিস্যুটাকে কোথায় স্থাপন করব? ল্যাবরেটরিতে একটা টেস্ট টিউবের মধ্যে। বইয়ে যেহেতু এইরকম টেস্ট টিউব আছে, সেজন্য আমি এইরকম রাখলাম। তো এই টেস্ট টিউবের মধ্যে এই টিস্যুটাকে দিলেই কি বৃদ্ধি পাবে? দিলে তো বৃদ্ধি পাবে না।
তাহলে এর মধ্যে আগে কিছু তো মিশানো লাগবে, এর মধ্যে হালকা করে কিছু মাটি টাটি দেওয়া লাগবে। এখন এই মাটির মধ্যে আবার বিভিন্ন পুষ্টি উপাদান মেশানো লাগবে, যেমন ভিটামিন, সুক্রোজ, বিভিন্ন হরমোন, বিভিন্ন পুষ্টি উপাদান, মৌল। এইসব দিলেও এইগুলো তো সব ঘন হবে না। বাইরের মাটি যেরকম হয়, তুমি অল্প একটু মাটি টেস্ট টিউবে তুললে এটা কিরকম ঘন জমাট বেঁধে থাকবে, ছাড়া ছাড়া আলগা আলগা থাকবে। তাহলে এইটাকে জমাট বাঁধানো লাগবে। এইটাকে জমাট বাঁধানোর জন্য যে উপাদানের মধ্যে দেয়া হয় এটার নাম হলো এগার। এগার, বুঝতে পারছি? জমাট বাঁধানোর জন্য এগার দেয়া হয়। তো এরকম সবকিছু যখন দেয়া শেষ হয়ে গেছে তখন মোটামুটি সবকিছু তো রেডি। এখন টিস্যুটাকে এর মধ্যে দেয়া লাগবে, তাই না? কিন্তু দিলে দেখা যাবে যে এর মধ্যে অনেক জীবাণু আছে, সেই জীবাণুগুলো টিস্যুকে মেরে ফেলছে। তাহলে কি করা লাগবে? টিস্যু দেওয়ার আগেই এইটাকে জীবাণু মুক্ত করা হবে। তোমরা ওটা গুলাই ফেলো না যে জীবাণু মুক্ত কি আগে লিখবো না পরে লিখবো। টিস্যু দেওয়ার পরে যদি করো জীবাণু মুক্ত, জীবাণু মুক্ত করার আগেই তো টিস্যু মরেও যেতে পারে, তাই না? তার চেয়ে আগে জীবাণু মুক্ত করে নিয়ে নিল। এইটাকে জীবাণু মুক্ত করার জন্য একটা যন্ত্র লাগে। এই যন্ত্রটা মাইক্রোওভেনের মতো, মাইক্রোওভেনের মতো। এবং এই যন্ত্রটার একটা নাম আছে, মাইক্রোওভেনের মতো যন্ত্র। তোমাদের মনে রাখার সুবিধার্থে এইরকম করে দেখালাম। এই যন্ত্রের নাম হলো অটোক্লেভ যন্ত্র, অটোক্লেভ। তো অটোক্লেভ যন্ত্রে কি করা হয়? একটা হিট দেওয়ার ব্যবস্থা করা হয়। এর একটা নির্দিষ্ট তাপমাত্রাও আছে, 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপ। এই চাপে এইটাকে 20 মিনিট, কোনো বইয়ে বলা আছে 30 মিনিট, মানে 20-30 মিনিট রাখা হয় আর কি। এলবি, এলবি মানে হলো পাউন্ড। এলবি কে কেন পাউন্ড বলা হয় আমি একটু পর বলতেছি, মনে করাই দিও। তাহলে অটোক্লেভ, অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড চাপও দেওয়া হচ্ছে। নর্মালি তাপ দিলে জীবাণুগুলো মারা যায়, কিন্তু তাপের সাথে যদি আমরা আবার চাপও দেই তাহলে সেই তাপের ইফেক্ট লগারিদমিক হারে বৃদ্ধি পায়। এসব পরবর্তীতে ইন্টারমিডিয়েট ফিজিক্সে গেলে সূত্র সূত্র শিখবা। তো এই 121 ডিগ্রির পাওয়ার লগারিদমিক হারে এমন ভাবে বৃদ্ধি পায় যে 100 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিলে যা হতো তার চেয়ে মাত্র 21 ডিগ্রি সেলসিয়াস না, দেখা যায় যে 21 গুণ বেশি ইফেক্টিভ হয়ে গেছে। তাহলে তো এত বেশি যদি ইফেক্টিভ হয়, এত বেশি পরিমাণ যদি ডিস্ট্রাকটিভ অ্যাবিলিটি তৈরি হয়, তখন তাহলে তো ভিতরে আর কোনো জীবাণুই বেঁচে থাকবে না। যত ভাইরাস ব্যাকটেরিয়া যা ছিল সব মরে ছাপ হয়ে যাবে। নর্মাল পরিবেশে যেটা হইতো না সেটাও দেখা যাবে যে এখানে সেই সব ব্যাকটেরিয়াও ছাপ হয়ে গেছে। তাহলে তো এটা একদম ফ্রেশ এখন, তাই না? এখন এই জিনিসটাকে আমরা অটোক্লেভ যন্ত্র থেকে বের করে নিয়ে আসবো। তাহলে এখন এর মধ্যে সব পুষ্টি উপাদানও দেয়া আছে, জমাট বাঁধার জন্য এগারও দেয়া আছে, বিভিন্ন হরমোন টরমোন যা কিছু লাগে সবকিছু দেয়া আছে, এবং সেইগুলো জীবাণুমুক্তও করা আছে। তাহলে এখন আমরা টিস্যুটা এর মধ্যে দিয়ে দিতে পারি, তাই না? তো এখন ওই টিস্যুটা নিয়ে এসে এর মধ্যে স্থাপন করব। তো স্থাপন করলে দেখা যাবে এই টিস্যু থেকে প্রথমে অল্প কয়েকটা কোষ তৈরি হয়েছে, সেই কোষগুলো থেকে একটা চারা তৈরি হবে। এখান থেকে অল্প একটু ছোট্ট কেবল কোষগুচ্ছ তৈরি হয়েছে। এই কোষগুচ্ছের একটা নাম ছিল, মনে আছে? ক্যালাস। তাহলে এখানে কোষগুচ্ছ তৈরি হয়েছে বা ক্যালাস তৈরি হয়েছে। এই ক্যালাস থেকে, এইটা তো এখানে আসি আরো তো বৃদ্ধি পাবে, ক্যালাস থেকে এরপর কি তৈরি হবে আমরা একটু আগেই দেখলাম ভিডিওতে, মনে নাই? ক্যালাস থেকে ছোট চারা তৈরি হবে। সাইজ তুমি ভুলে গেছো নাকি? আচ্ছা, আবার দেখতেছি। তাহলে ক্যালাস থেকে এখন দেখা যাবে ছোট্ট চারা তৈরি হয়েছে। কিন্তু এই চারাতে একটা ডিফেক্ট আছে। কি ডিফেক্ট? মূল থাকে না সহজে, কারণ মূল তৈরি করার জন্য থাকতেও পারে কোনো কোনো গাছের ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মূল তৈরি হয় না। তাহলে এখন আমরা কি করব? মূল তৈরি করার জন্য অন্য একটা মাধ্যম দিব। অন্য একটা মাধ্যম, তোমাদের বয়স যদিও একই রকমই দেখাইছে সব, কিন্তু একই রকমই হলে তো মনেই থাকতো না, তাই না? তো আলাদা একটা মাধ্যম নিব, আলাদা একটা মাধ্যম নিয়ে এর মধ্যে ওই গাছটাকে ঢুকাই দিব। তখন দেখা যাবে যে এই গাছটায় আগে তো পাতা তৈরি হয়েছেই, এখন দেখা যাবে মূলও তৈরি হয়ে গেছে।
ওখানে মাটিও দেওয়া হয়েছে, লিকুইডও দেওয়া হয়েছে। পুষ্টি উপাদান বা হরমোন যেগুলো দিবা এগুলো তো লিকুইড জিনিস, কিন্তু এটা বৃদ্ধি পাওয়ার জন্য তো আবার মাটি লাগবে, লিকুইডের মতো তো গাছ থাকবে না। তো এরপরে যখন হয়ে গেছে তখন আমরা প্রথমে এটাকে টবে লাগাবো। টবে লাগানোর পরে যদি দেখি হ্যাঁ ঠিকঠাক ভাবে বৃদ্ধি পাচ্ছে তখন আমরা মাটিতে লাগাই দিব। তাহলে এইখানে দেখো কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ কি? প্রথম ধাপে আমরা একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করছি। দেখছো 1 নম্বর ধাপ লেখা আছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। কেমন মাতৃ উদ্ভিদ হতে হবে? সুস্থ সবল, বিভাজনক্ষম। তারপরে আবাদ মাধ্যম তৈরি। তারপরে আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করা লাগবে অটোক্লেভ যন্ত্রের মাধ্যমে। তাপমাত্রা কিছু লেখা আছে। 3 নম্বর পয়েন্ট দেখো, জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। তারপরে টিস্যুটা দেওয়ার পরে মূল তৈরি হয় নাই, তো মূল তৈরির জন্য আমরা কি করব? আলাদা করে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব। 4 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। আর লাস্টের পয়েন্টে তবে লাগাবো, তারপর প্রাকৃতিক পরিবেশে বা মাটির পর্যায়ে। এই হলো মোটামুটি মেইন প্রসেস, সহজ প্রসেস। তো এইখানে কিছু টার্ম আছে, এখন আমরা সেই টার্ম গুলো একটু দেখি। যেমন এইখানে একটা ছোট্ট টিস্যুকে আমরা নিয়ে আসছি, এইটা থেকে পরবর্তীতে আমরা কি তৈরি করব? পরবর্তী থেকে আমার একটা গাছ তৈরি করবো, তাই না? তাহলে এইটা গাছের আগের অবস্থা না, প্রাক্তন অবস্থা। প্রাক্তনকে আমরা কি বলি? এক্স। এটা সবাই জানে এখন 2025 সালে, তাই না? তো এইটা হলো প্ল্যান্ট, এইটা প্ল্যান্টের এক্স। তাহলে এটার নাম কি হবে? এক্স প্ল্যান্ট। সহজে মনে রাখবো। আমরা যখন বলতাম আমাদের স্যার এসে নাম বলবো না, তোমরা চেনোই স্যারকে, এসে ডাইরেক্ট এসে বলতো একদম টিস্যু কালচারের উদ্দেশ্যে যে উদ্ভিদ পৃথক করে নেওয়া হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। এটা এখনই আমাকে মুখস্থ করে দেওয়া লাগবে, মুখস্থ করে না দিলে এইরকম। তো এত এইভাবে প্রেশার দিয়ে তো মুখস্থ হয় না, তাই না? জাস্ট মনে রাখবো প্ল্যান্টের আগের অবস্থায় টিস্যুটা, সেই জন্য যে টিস্যুটা পৃথক করে আনা হয় সেটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। মনে থাকবে এইটুকু? আচ্ছা, তারপর এখান থেকে আরেকটা জিনিস জানা লাগবে। এই যে একটা টিস্যুকে বৃদ্ধি করে বিশাল একটা গাছ হয়ে গেল, এত পাওয়ারফুল এই টিস্যু, তার মধ্যে এত পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, আমরা সেটাকে বলি না যে অনেক পটেনশিয়াল, লোকের ভিতরে অনেক পটেনশিয়ালিটি আছে, পটেনশিয়ালিটি। আর টটি মানে হলো টিস্যু। ওই যে আমরা একটা শব্দ পড়ছিলাম ভিডিওর মধ্যে, বললাম একটু পরে শিখবো, টটি মানে টিস্যু আর পটেন্সি মানে হলো ক্ষমতা। তাহলে টিস্যুর একটা ক্ষমতা আছে, কি ক্ষমতা? বৃদ্ধি পেয়ে নতুন গাছ হওয়ার ক্ষমতা। এই ক্ষমতাকে বলা হয় টটি পটেন্সি। বোঝা গেছে? টটি পটেন্সি মনে রাখবো, টটি মানে টিস্যু, পটেন্সি মানে ক্ষমতা। তাহলে টিস্যুর ক্ষমতা কি? ক্ষমতা বৃদ্ধি পেয়ে গাছ হওয়ার ক্ষমতা, এটাকে টটি পটেন্সি। দেখাও বইয়ে প্রথম লাইন টিস্যু কালচার। টিস্যু কালচার প্যারার প্রথম লাইন, উদ্ভিদের বিভিন্ন অংশে টটিপটেন্ট স্টেম কোষ থাকায় এর যে কোনো অংশ থেকে হুবহু একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব। এটাই টিস্যু কালচারের মূল দিক। তাহলে বুঝতে পারছো তো, টটিপটেন্ট মানে একটা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়া। আচ্ছা, আর এই টিস্যুটা অনেক ছোট ছিল, এটা তো আমরা শিখছি, এইটা সেজন্য এটাকে বলা হতো মাইক্রো। আর প্রোপাগেশন মানে বৃদ্ধি, সেজন্য টিস্যু কালচারের আরেকটা নাম হলো মাইক্রো প্রোপাগেশন। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের তো আর অত ডিটেইল পড়া লাগবে না, কিন্তু 3টা সুবিধা 2-3টা অসুবিধা শিখে যায়, তাই ইন্টারমিডিয়েটে গিয়ে কাজে লাগে। ইন্টারমিডিয়েটে আরো ডিটেইল পড়া লাগবে, তো এখন থেকে বেসিক, সব থেকে বেসিক নিয়ে যাওয়া জরুরি। এটাকে আমরা মাইক্রো প্রোপাগেশন বলি। তারপরে এখানে আমরা একটা গাছের এখন কি নেব? যে কোনো একটা বিভাজনক্ষম টিস্যু, যেমন এটা পাতা হইতে পারে। পাতার টিস্যুগুলো সাধারণত ভাজক টিস্যু থাকে, ধীরে 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 বৃদ্ধি পায়। এমব্রায়ো মানে ভ্রূণ, এমব্রায়োলজি আমরা করছি, কই লেখা ছিল 3টা। এক্সপ্লান্ট মানে হলো আমরা যে টিস্যুটা নিয়ে আসি। আর এইটা কোন কোন জায়গা থেকে আনা যায়? পাতা থেকে আনা যায়। মেরিস্টেম মানে যে কোনো ভাজক টিস্যু, যে কোনো ভাজক টিস্যু বা মেরিস্টেম থেকে আনা যায়। অথবা নতুন যে উদ্ভিদের কেবল ভ্রূণ হচ্ছে, ওই ভ্রূণটা তো কেবল একটা উদ্ভিদের ধরো গাছ বের হওয়া শুরু হয়েছে মাটিতে, ভ্রূণ অবস্থায়, এইটা তো বৃদ্ধি পাবে ধীরে ধীরে, তাই না? তার মানে এর মধ্যে যে টিস্যুগুলো আছে সেগুলো তো বিভাজনক্ষম ভাজক টিস্যু, বৃদ্ধি পায়। এর মধ্যে থেকে একটা টিস্যু আনতে পারি, বুঝতে পারছি? নিয়ে এসে তারপর আমরা বৃদ্ধি করবো, এবং এই টিস্যুটাকে আমরা বলবো এক্সপ্লান্ট। তাহলে এক্সপ্লান্ট নিয়ে আসলাম, এক্সপ্লান্ট নিয়ে এসে সেটাকে আমরা কই রাখি? একটা
আবাদ মাধ্যমে রাখি। এখন বইয়ের ভাষা আমরা শিখে গেছি আবাদ মাধ্যম, সেই আবাদ মাধ্যমটা আমরা তৈরি করে নিছি অলরেডি সবকিছু মিশাই। এখন এর মধ্যে ওই টিস্যুটা এনে বসায় দিছি, বসায় দিলে এখন এখানে রোগ জীবাণু নাই, পুষ্টি উপাদান আছে, তাহলে এটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে অনেকগুলো কোষ হয়েছে বা ক্যালাস হয়েছে, এটাকে বলা হয় ক্যালাস বা কোষগুচ্ছ। এই ক্ষমতা এখন যে এটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার ক্ষমতাটাকে বলা হয় টটিপটেন্সি, এটা আমরা এখন জানি। তারপরে এইটা এখন আবার বৃদ্ধি হবে, এক একটা বৃদ্ধি পেয়ে একসময় দেখা যাবে যে পুরা বৃদ্ধি পেয়ে গাছ হয়ে যাচ্ছে এখান থেকে, কিন্তু সেই গাছের মূল নাই। তাহলে আমরা কি করব, এই গাছে এখন মূল তৈরি করার জন্য একটা আলাদা মাধ্যমে নিয়ে যাব, এইটার নাম হলো বইয়ের ভাষায় মূল উৎপাদক মাধ্যম, তাই না? মূল উৎপাদক মাধ্যমে ওইগুলো, এর ভিতরে আরো অনেক কিছু ছিল, এই ভিডিওটা আমি কেটে কেটে এডিট করে বানাইছি, ওইগুলো পরে শিখবা তোমরা। তো এখন মূল তৈরি হবে, মূল তৈরি হইলে এইটা মাটিতে লাগানোর জন্য রেডি। তখন আমরা মাঠ পর্যায়ে প্রথমে টবে লাগাবো, তারপর ধীরে ধীরে এক সময় মাঠ পর্যায়ে লাগাবো। ছোট ছোট প্ল্যান্ট, এই জন্য ছোট বুক হলে বুকলেট বলা হয় না, চারা বলা হয়, তো এটাকে, এটা তো আর গাছ হয় নাই এখন। তাহলে এখন তোমরা টিস্যু কালচারের কি সুবিধা আছে আর কি অসুবিধা আছে সেটা বলো। প্রথম সুবিধা কি টিস্যু কালচারের, আমরা একটা মাত্র টিস্যু নিছিলাম, সেইখান থেকে পুরা একটা গাছ, একটা না শুধু, যদি আমরা 100টা টিস্যু নিই সেখান থেকে 100টা গাছ হয়ে যাবে। তার মানে একটা টিস্যু থেকে হাজার হাজার চারা খুবই অল্প সময়ে তৈরি করা যায়। তাহলে প্রথম কথা হলো অল্প সময়ে পাওয়া যায়, অনেক সংখ্যক চারা পাওয়া যায়, এবং বাস্তবে একটা গাছ থেকে যদি 5টা চারা হতো, সেই 5টা চারা কি বেঁচে থাকে? 5টাই তো বেঁচে থাকে না, তাই না? 2টা মরে যায়, হয়তো 3টা বেঁচে থাকে, এরকম। কারণ বাইরের পরিবেশে অনেক রোগ জীবাণু আছে, অনেক প্রতিকূলতা আছে, এখানে কি তাই আছে? এখানে তো সব আমরা রেডি করে দিছি ওকে, তো খালি কাজই হলো বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে রোগ মুক্ত চারা তৈরি করা যায়, এটা আরেকটা সুবিধা, তাই না? আর কিছু তোমাদের মনে আসে আর কি সুবিধা অসুবিধা হতে পারে? ইন্টারমিডিয়েটে তো এটা প্রশ্ন আসে আবার, মনে করো একটু, তাহলে মনে থাকবে। কোনো বৈচিত্র্য থাকে না, হ্যাঁ, মানে এটা তাহলে এইভাবে বলা লাগবে যে মাতৃ উদ্ভিদের অনুরূপ চারা পাওয়া যায়। কিন্তু আরো একটা জিনিস খেয়াল করো, আমি ক্লু দেই, একটা আমি এখন শীতকাল, কিন্তু আমি আম গাছ পাইতে চাই, আমের আটি নাই আমার কাছে। যে কোনো মৌসুমে চারা পাওয়া যায়। আমি যদি আম গাছ তৈরি করতে চাই প্রাকৃতিক ভাবে, তাহলে আমার আমের আটি লাগবে, গ্রীষ্মকালে আম খেয়ে আটি বের করে সেই আটি মাটিতে পুঁতে চারা করা লাগবে, তাই না? এত তো কাহিনী করার টাইমই নাই। আম গাছের একটা বিভাজনক্ষম টিস্যু এক্সপ্ল্যান্ট নিয়ে এসে যদি আমরা বৃদ্ধি করি, অনেক আম গাছ, একটা না শুধু অনেক আম গাছ হয়ে যাবো। এই প্রক্রিয়াই তো গবেষণাগারে অনেক চারা তৈরি করা হয়, তাই না? তো অর্থনৈতিক উন্নতি তো আছেই। এই জন্য দেখবা পিছনে যখন টিস্যু কালচারের ব্যবহার দেয়া আছে, এখানে অনেক কিছু লেখা আছে। একটা চন্দ্রমল্লিকা থেকে প্রায় 88 কোটি চন্দ্রমল্লিকা পাওয়া সম্ভব, অর্কিড থেকে 40,000 অনুচারা পাওয়া সম্ভব, হ্যান ত্যান, বাংলাদেশে অর্কিডের চারা, বেলের চারা এইসব তৈরি করা হয়। সব একবার পড়ার কথা পড়ে নিই। এখন টিস্যু কালচারের কি অসুবিধা আছে সেটা বলো দেখি। তোমাদের বইতে অসুবিধা নাই, কিন্তু ইন্টারমিডিয়েটে অসুবিধাও করা লাগবে। আইডিয়া নাই কি অসুবিধা হতে পারে? বৈচিত্র্য নাই, হ্যাঁ, সেটা বলতে পারো যে এখানে তো একই চারাই তৈরি হচ্ছে, উন্নত বৈশিষ্ট্য পাওয়া সম্ভব হচ্ছে না, তাই না? আমরা যদি দেশি আমের সাথে একটা বিদেশি আমের জিন মিক্স করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতাম, তাহলে দেখা যেত উন্নত বৈশিষ্ট্যের আম পাইছি আমরা, এখানে তা সম্ভব হচ্ছে না। গুড, সাইফের ভালো পয়েন্ট হচ্ছে। আর একটা ক্লু দেই আবার, আমরা অটোক্লেভ যন্ত্র দেখছিলাম ওভেনের মতো, অটোক্লেভ যন্ত্রের দাম কত হতে পারে আইডিয়া তোমাদের? একটা অটোক্লেভ যন্ত্রের দাম 40-50 লক্ষ টাকা। তাহলে এইবার তোমরা পরের পয়েন্ট বলো। এক্সপেন্সিভ প্রক্রিয়া, সব জায়গায় এটা সম্ভব না। আর অটোক্লেভ যন্ত্র নিশ্চয়ই আমাদের বাসার মাইক্রোওভেন প্লাগ লাগায় সুইচ দিয়ে দিলাম আর মাইক্রোওভেন অন হয়ে গেল, এইরকম না। তার জন্য প্রশিক্ষণ দরকার আছে, আর প্রশিক্ষণপ্রাপ্ত জনবলের দরকার আছে, সেসব আমাদের দেশে সম্ভব না। দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতেছি আমরা, টেকনোলজির বাংলা প্রযুক্তি, তাহলে এটা আমরা বাংলা করলে পাবো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। একই কথাই, মানে এখানকার মেইন জিনিসটা হলো এইটুকু, রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট মানে কি বা রিকম্বিনেশন মানে কি? মানে দুইটা জিনিসকে একসঙ্গে লাগানো, এইরকম কিছু, তাই না? তো রিকম্বিনেন্ট ডিএনএ, তাহলে এটাই কি কে লাগানো হয়, কোন জিনিসকে লাগানো হয়? রিকম্বিনেন্ট ডিএনএ এর ভেতর দুইটা ডিএনএ কে লাগানো হয়, সমাবেশ ধরতেছি, মানে একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ কে সমাবেশ করা হয়, অথবা একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ কে লাগাই দেওয়া হয়, যুক্ত করে দেওয়া হয়। বোঝা গেছে? আচ্ছা, তো একটা ডিএনএ এর সঙ্গে আরেকটা ডিএনএ কে লাগাই আমাদের লাভটা কি?
লাভ হলো, ধরো আমাদের একটা অনুন্নত প্রজাতির আম গাছ আছে, এই উদাহরণ নিয়ে আমরা গতদিনও দিছিলাম, তাই না? তো গতদিন আমরা দেখছিলাম যে টিস্যু কালচারের সাহায্যে আমের চারা একটা থেকে অনেক তৈরি করা যায়, অনেক আমের চারা। কিন্তু সেই আমের চারাগুলোর বৈশিষ্ট্য কেমন হয় সাইদ? বৈশিষ্ট্য কি আগের আমের চারাটার মতোই হুবহু একই হয়, নাকি চেঞ্জ হয়? একই হয়। একই হলে তো আমাদের লাভ নাই, আমাদের তো এই বাংলাদেশি আমের চেয়ে ইন্ডিয়ান আম অনেক ভালো, তাই না? ইন্ডিয়ান সবকিছু ভালো না, কিন্তু আমগুলো ভালোই, গোপাল ভোগ আম, পাতি আম। তো এখন উন্নত বৈশিষ্ট্য যদি চাই, তাহলে তো টিস্যু কালচার দিয়ে কাজ হচ্ছে না, তাহলে কি করা লাগবে? আমাদের আমের মধ্যে যে ডিএনএ আছে, আরো স্পেসিফিক ভাবে বললে আমাদের দেশের আমের মধ্যে যে ডিএনএ আছে তার মধ্যে আবার জিন আছে, সেই জিনগুলো চেঞ্জ করে বা তার সাথে আমরা যদি ইন্ডিয়ান আমের জিন নিয়ে এসে সেট করে দিতে পারি, কম্বিনেশন করায় দিতে পারি, তাহলে তো সেই আম থেকে পরবর্তীতে উন্নত বৈশিষ্ট্য পাওয়া যাবে এই আমটা থেকে, তাই না? এই প্রসেস করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এইটা এই প্রক্রিয়াতে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এখন রিকম্বিনেন্ট ডিএনএ যখনই আমরা তৈরি করতে যাব, যখনই একটা ডিএনএ এর সাথে অন্য একটা উন্নত ডিএনএ অথবা যে ডিএনএ আমাদের দরকার সেটা যখনই লাগাই দেব, শুধু কি দুইটা ডিএনএ যুক্ত হবে, নাকি ডিএনএ এর ভিতরে জিন আছে, জিনও যুক্ত হবে? জিনও যুক্ত হবে। সেই জন্য এই প্রক্রিয়াটাকেই বলা হয়, যেহেতু জিনের উপরে কারসাজি করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, তাই এই প্রক্রিয়াকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে যেটাই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, মানে দুইটা ডিএনএ লাগানো, তার মানেই হইলো জিনেরও পরিবর্তন করা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা। বুঝতে পারছি? তাহলে জিনিসটা ঘুরে ফিরে একই। তাহলে কিভাবে করা হয় এটা আমরা আগে একবার দেখি, তারপর আমরা চিত্র আঁকানো শিখব। এখানে তাহলে আগে বলো দেখি যে কয়টা ডিএনএ দরকার? দুইটা ডিএনএ। দুইটা ডিএনএ কে একসঙ্গে লাগাবো, একটা হলো আমাদের ধরো একটা আছেই, আর আরেকটা হইলো যেটা আমাদের দরকার সেইটা। এই প্রক্রিয়ায় আম গাছ তৈরি করা যায়, এটা আমরা দেখছি। আর এই প্রক্রিয়া সবচেয়ে বেশি ব্যবহার হয় চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়? একটা সময় ছিল যখন ডায়াবেটিস রোগ হয়ে হয়ে অনেক মানুষ মারা যেত, ডায়াবেটিস কন্ট্রোল করা যেত না। এখন কিভাবে সহজেই ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়? ডায়াবেটিস এখন রোগী না, মুড়ি মুরগির মতো ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়েই মানুষজন মিষ্টিও ঢেকে খাচ্ছে, আর সন্ধ্যাবেলায় বাড়ির যেয়ে ইনসুলিন নিচ্ছে। তাহলে ইনসুলিন আবিষ্কার করে মানুষজনের ডায়াবেটিস আর ডায়াবেটিস নাই কিছুই না, কন্ট্রোল হয়ে গেছে, তাই না? তাহলে ইনসুলিন তো আগে ছিল না, হুট করে ইনসুলিন কিভাবে আবিষ্কার হইলো? আর ইনসুলিন তো এমন কোনো জিনিসও না যে পুকুরের মধ্যে পাওয়া যায় কিংবা জমির মধ্যে পাওয়া যায়। তাহলে ইনসুলিন পাওয়া যায় কই? নর্মালি মানুষের শরীরেরই অগ্নাশয়ের বিটা কোষ আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অত কিছু মনে রাখার দরকার নাই। মানুষের অগ্নাশয়ের কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। মানুষের অগ্নাশয়ের কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। কোন গ্রন্থে? এসব আমরা দশম অধ্যায় পড়ার সময় শিখব ইনশাআল্লাহ। সিলেবাস কমপ্লিট করতে 2-3 মাসের বেশি লাগবে না। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে নর্মালি ইনসুলিন মানুষের শরীরেই তৈরি হয়, অগ্নাশয়ে তৈরি হচ্ছে। তো তাহলে ডায়াবেটিস কার হচ্ছে? যার ইনসুলিন তৈরি কম হচ্ছে তার, বা ইনসুলিন তৈরি হলে ওই ইনসুলিন গুলো ইফেক্টিভ না, কাজ করতে পারে না, এরকম কারো হচ্ছে। ইনসুলিন তৈরি হচ্ছে না এরকম কারো। আর স্বাভাবিক মানুষের তো ইনসুলিন তৈরি হচ্ছেই। তাহলে আমার কাছ থেকে ইনসুলিন নিয়ে সেই ইনসুলিন যদি অনেক তৈরি করতে পারি, তারপর আবার ওই মানুষকে সেই ইনসুলিন দিয়ে দিতে পারি, তাহলে তো তার আর ডায়াবেটিস হবে না, তাই না? এই প্রক্রিয়ায় বাজারে এখন অনেক অ্যাভেলেবেল ইনসুলিন। তাহলে ইনসুলিন তৈরি করার জন্য আমাদের নিশ্চয়ই কোনো জিন আছে। ওই জিনটা আমরা যদি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ব্যাকটেরিয়ার জিনের সঙ্গে লাগাই ফেলি, তাহলে লাভ হবে ব্যাকটেরিয়া খুবই দ্রুত সংখ্যা বৃদ্ধি করে, না ধীরে ধীরে? দ্রুত। আমরা ইনসুলিন তৈরি করার যে জিনটা আছে, এই জিনটা নিয়ে, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে ওই যে রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে ব্যাকটেরিয়ার জিনের সাথে লাগাই দেবো। তাহলে ব্যাকটেরিয়া এখন একটা থেকে দুইটা, দুইটা থেকে 10টা, 15টা ব্যাকটেরিয়া অনেক হয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি। তখন ওই ইনসুলিন তৈরির জিনও দেখা যাবে কোটি 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 ইনসুলিন জিন হয়ে গেছে। সেইখান থেকে আমরা ইনসুলিন তৈরির জিনগুলো নিয়ে সেটা প্রসেসিং করে বোতলজাত করে বাচ্চাকে। বোঝা গেছে? এইটা হলো সহজ প্রসেস। আবার দেখি, আমি যা বললাম সেটা একবার খালি মিলাই। এটা ধরো মানুষের কোষ। কোন জায়গার কোষ? ওই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের কোষ, বিটা কোষ। সেই কোষের মধ্যে এই যে গোলাপি রঙের জিনটা দেখা যাচ্ছে না বেগুনি রঙের? বেগুনি রঙের, আমি কালার লাইন হয়ে গেছি নাকি? এই এই যে পার্পল কালারের দেখা যাচ্ছে, এই পার্পল কালারের ডিএনএটা হলো ইনসুলিন তৈরি করার মতো ডিএনএ, মানে এ নর্মাল ইনসুলিন তৈরি করতে পারে।
কিন্তু তাই বলে আমার যদি সব ইনসুলিনের জিন নিয়ে অন্যজনকে দেওয়া হয়, তাহলে আমি বললাম তাই না, ডায়াবেটিস হয়ে। তাহলে অল্প একটু নেওয়া হয়, সবটুক নেওয়া না, নিয়ে এইটাকে অনেক বৃদ্ধি করা দরকার, তাই না? এইখান থেকে অল্প একটু কেটে নেওয়া হয়েছে, পুরাটুকু নিলে তো আমার আবার সমস্যা। অল্প একটু কেটে নিয়ে সেইটাকে বৃদ্ধি করা লাগবে কার সাহায্যে? ব্যাকটেরিয়ার। ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকায় দেব। ব্যাকটেরিয়াটা যখন বৃদ্ধি হবে তখন এটাও বৃদ্ধি হবে। তো ব্যাকটেরিয়া থেকে একটা জিন তাহলে নিয়ে আসা লাগবে। এইখানে দেখো, এইটা হলো একটা ব্যাকটেরিয়া, বেশি চলে গেছে এখন আবার। এইটা হলো একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার দেহে এইরকম কিছু ডিএনএ থাকে, আবার একটা গোল ডিএনএও থাকে। গোল ডিএনএটার একটা নাম আছে। গোল ডিএনএটার নাম হলো প্লাজমিড ডিএনএ। গোল ডিএনএটার নাম প্লাজমিড ডিএনএ। তো কোন ডিএনএ এর মধ্যে এটাকে সেট করা সহজ? এই পেঁচানোটাই না গোলটাই? গোলটাই। তো এই প্লাজমিড ডিএনএ এর মধ্যে এটাকে সেট করে দেওয়া লাগবে। তার জন্য এই প্লাজমিড ডিএনএটাকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে এই বরাবর কেটে ফেলা হয়েছে। কেন কেটে ফেলা হয়েছে? এইটা এখানে বসানোর জন্য, একদম এই মাপে কেটে ফেলা হয়েছে। কেটে ফেলার জন্য কিছু এনজাইম আছে, আমরা পরে যাচ্ছি, আপাতত একবার খালি পুরা প্রক্রিয়া রিভিউ দিচ্ছি। তো তাহলে এখন কাজ হলো এইটার সঙ্গে ওইটুকুকে খালি জোড়া লাগাই দেয়া, জোড়া লেগে গেছে। তাহলে এখন যে ডিএনএটা হইলো, এই ডিএনএটার নাম কি হইলো? একটা ডিএনএর সাথে, একটা ডিএনএর সাথে, ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে আমাদের যে ডিএনএ দরকার ইনসুলিনের, সেই ডিএনএ মিশে গেছে। তাহলে এই প্রক্রিয়ার নাম, এই ডিএনএটার নাম হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ মানে দুইটা ডিএনএ মিক্স, বোঝা গেছে? ওকে। এরপরে এইটাকে কি করা লাগবে? আমাদের তো অনেক ইনসুলিন দরকার, তাই না? তো এইটাকে আবার যদি ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেই, তো ব্যাকটেরিয়া যখন বিভাজিত হবে তখন তো এই ডিএনএটাও বারবার বিভাজিত হবে, তাই না? তাহলে এইটাকে এখন আমরা নিয়ে গিয়ে ব্যাকটেরিয়ার মধ্যে আবার ঢুকায় দিছি। এখন এই ব্যাকটেরিয়াটা একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, মুহূর্তের মধ্যে লাখ লাখ কোটি কোটি হয়ে যাবে। তখন দেখা যাবে এই ব্যাকটেরিয়ার সাথে সাথে ব্যাকটেরিয়ার ভিতরে যে প্লাজমিড ডিএনএ আছে, প্লাজমিড ডিএনএও কোটি কোটি হয়ে গেছে। আবার প্লাজমিড ডিএনএ এর মধ্যে তো আমরা আমাদের যে জিনটার দরকার ইনসুলিন তৈরির, সেটাও দিয়ে দিচ্ছি, সেটাও কোটি কোটি হয়ে গেছে। এইভাবে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে থাকবে, ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিডও বৃদ্ধি পেতে থাকবে, আবার প্লাজমিডের মধ্যে আমরা যে জিন ঢুকায় দিচ্ছি সেটাও বৃদ্ধি পেতে থাকবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। এইভাবে অনেক ইনসুলিন পাওয়া যাবে। বুঝতে পারছি? তাহলে এইটা হলো মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার একটু। এটাই যদি আমরা খালি কথাই লিখতে পারি আর বইয়ে কিভাবে চিত্র আঁকানো আছে সেভাবে চিত্র আঁকায় দেখতে পারি, তাহলে আজকের পড়াও শেষ। আর পরীক্ষায় এটাই আসবে, পরীক্ষাতেও ওকে। তাহলে এটা এখন আমরা আঁকানো শিখি। একদিকে একটা ব্যাকটেরিয়া আঁকানো লাগবে, এটা ধরলাম ব্যাকটেরিয়া, আর আরেকদিকে এইটা ধরলাম মানুষের কোষ, প্রাণী কোষ এরকম হয়, বুঝালেই হলো। তো মানুষের কোষ থেকে আমাদের যা দরকার, আমাদের দরকার ধরো এইরকম একটা জিন। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত জিন। ইনসুলিন তৈরির জিনও হইতে পারে, অথবা এটা যদি মানুষের কোষ না হয়ে একটা উন্নত জাতের আম গাছ হয়, আমাদের আমের দরকার, তাহলে কাঙ্ক্ষিত জিনটা আম গাছের জিন। তাই কার জিন এটা না বলে ডাইরেক্ট লেখা ভালো কাঙ্ক্ষিত জিন। তাহলে এক নাম্বার ধাপ হলো কাঙ্ক্ষিত জিন অথবা কাঙ্ক্ষিত ডিএনএ। একই কথাই, ডিএনএ এর মধ্যেই তো জিন আছে। কাঙ্ক্ষিত ডিএনএ নিতে হবে আগে। এই ডিএনএটাকে বৃদ্ধি করব কার মধ্যে? প্লাজমিড ডিএনএ এর মধ্যে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে একটা ডিএনএ আছে নরমাল ডিএনএ, তাই না? আর আরেকটা ডিএনএ আছে এইরকম প্লাজমিড ডিএনএ। নরমাল ডিএনএ কে নেওয়া ঝামেলা, প্লাজমিড ডিএনএ কে নেওয়া সহজ, যা বলে আমরা দেখলাম। তাহলে এইখান থেকে এই প্লাজমিড ডিএনএটাকে নিয়ে আসবো। এইটা হলো প্লাজমিড ডিএনএ। এরকমই থাকে সব ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যই হলো প্লাজমিড ডিএনএ থাকে। প্লাজমিড ডিএনএ এর একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সাইজে কাটবো। কোন নির্দিষ্ট সাইজে? এই যে এই ডিএনএ এর মাপে কাটা লাগবে। তাহলে এইটা এমন ভাবে কাটবো যে একদম এই ডিএনএটা যাতে এখানে সেট হয়ে যায়। এখন এই কাটাকাটি কি আমরাই করব? হাত দিয়ে। এই কাটাকাটির জন্য এনজাইম আছে। তো একটা এনজাইম এইখান থেকে এই পর্যন্ত বেসগুলোকে কেটে ফেলে, আর এইভাবে বললে রেস্ট্রিক্ট করে ফেলে, ওইটুকু বাদ দিয়ে দেয়। এই জন্য এই এনজাইমটার নাম রেস্ট্রিকশন এনজাইম। এই এনজাইমটার নাম রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম এইটুকুকে কেটে ফেলে। কাটা শেষ। এখন এই ডিএনএটা নিয়ে এসে এখানে লাগাই দেওয়া লাগবে। তাহলে ধরো এই ডিএনএটা এখানে নিয়ে এসে এই যে এরকম করে লাগাই দিচ্ছে। তোমাদের বই কি আলাদা চিত্র দিছে না একসঙ্গে দিচ্ছে?
আচ্ছা, তো নিয়ে এসে লাগায় দিছে। এখন এখানে একটা বিষয় হলো, আমি এখন লাল নীল সবুজ হলুদ দিয়ে আঁকাচ্ছি, তুমি পরীক্ষার খাতায় কি করবা? পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে এইটা সাদা করে আঁকবা, আর এইটার ভিতরে এই যে এরকম এরকম করে করে পেন্সিল দিয়ে শ্যাডো করে দিবা, তাতে বোঝা যায় দুইটা আলাদা। এইটুকু এরকম, আর এইটুকু ধরো এইরকম এরকম এরকম করে দিবা, তাহলে বোঝা যাবে দুইটা আলাদা। এখন এইটুকু কাটছিলাম একটা এনজাইম দিয়ে, এখন আবার জোড়া লাগাবো। জোড়া লাগানো কি হাত দিয়ে লাগাবো? এখানে আবার কিছু এনজাইম দিয়ে দিব, কিছু এনজাইম এই দিকে এসে এইগুলোকে জোড়া লাগায় দেয়, আঠার মতো জোড়া লাগায় দেয়। জোড়া লাগায়, মনে রাখবো যে এনজাইম জোড়া লাগায় সেই এনজাইমের নাম লাগায়, তাই লাইগেজ। বুঝতে পারছি? জোড়া লাগায় তাই লাইগেজ। তাহলে লাইগেজ এনজাইম কি করে? লাইগেজ এনজাইম লাইগে যায়, জোড়া লাগায় দেয়। জোড়া লাগায় দিলে কি হবে? এই ডিএনএটা কি হবে তখন? রিকম্বিনেন্ট ডিএনএ তে পরিণত হয়ে যাবে। বাস, তোমরা বুঝে গেছো। তাহলে এই জিনিসটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডিএনএ দরকার, ইনসুলিন তৈরির ডিএনএ হতে পারে, অথবা উন্নত জাতের উদ্ভিদের ডিএনএ হতে পারে, অথবা আর যা যা দরকার সেটা বসানো হয়ে গেছে। এখন এখান থেকে অনেক ডিএনএ পাওয়ার উপায় কি? এইটাকে আমরা আবার ব্যাকটেরিয়া, আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেবো, সেই ব্যাকটেরিয়াটা অথবা ওই ব্যাকটেরিয়ার মধ্যেই দিয়ে দেবো আবার। ওই ব্যাকটেরিয়াটা বৃদ্ধি পেলে তখন এই কাঙ্ক্ষিত ডিন সহ পুরা কাঙ্ক্ষিত ডিএনএ সহ পুরা ডিএনএটাই তখন বৃদ্ধি পাবে। তাহলে আনো দিয়ে দাও ব্যাকটেরিয়ার মধ্যে। এই ধরো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে একটা নর্মাল ডিএনএও ছিল, আর প্লাজমিড ডিএনএ আবার ঢুকায় দিছো, আর প্লাজমিড ডিএনএ এর মধ্যে তোমার এই জিনটা লাগানোই আছে। তাহলে এখন এই ব্যাকটেরিয়াটা যত বিভাজিত হবে, একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, এইটাও একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা হবে। এখন কথা হইলো, এই ব্যাকটেরিয়াতে যখন আমরা একটা রিকম্বিনেন্ট ডিএনএ বসায় দিছি, এই ব্যাকটেরিয়াটা কি আগের মতো আছে নাকি এর কিছু চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। তো এই যে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা একটা রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকাই দিলাম, ডিএনএ তো সব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এখন চেঞ্জ করে দিলাম। এইটার একটা নাম আছে ইংরেজিতে। ইংরেজিতে বলতে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে চেঞ্জিং সেন্টেন্সকে কি বলো? ট্রান্সফরমেশন। এইখানে ব্যাকটেরিয়ার চেঞ্জ হয়েছে না, ট্রান্সফরমেশন হয়েছে না, এই প্রক্রিয়াকে ট্রান্সফরমেশনই বলা হয়। তাহলে ট্রান্সফরমেশন জিনিসটা কি? ব্যাকটেরিয়ার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকাই দিলাম, তাহলে ব্যাকটেরিয়া তো এখন চেঞ্জ হয়ে যাবে, আগের মতো তো আর নাই। এই প্রক্রিয়াটাকেই ট্রান্সফরমেশন বলে। বুঝতে পারছি? ট্রান্সফরমেশন মানে ব্যাকটেরিয়ার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করায় দেয়া, দিলে ব্যাকটেরিয়াটা এখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে তারপরে এই ব্যাকটেরিয়া একটা থেকে যখন দুইটা হবে, দুইটা থেকে যখন চারটা হবে, তখন দেখা যাবে যে ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড ডিএনএটাও দুইটা থেকে চারটা হয়ে গেছে, চারটা থেকে আটটা হয়ে গেছে। আর এর মধ্যে তো আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ আছে, কাঙ্ক্ষিত ডিএনএটাও একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম হয়। আমি সিঙ্গেল লেয়ার দিয়ে দেখালাম, তোমরা আঁকানোর সময় মনে করে দেখাই। বুঝা গেছে? এখন এখান থেকে ইনসুলিন আবার পাবো কিভাবে? ইনসুলিন তো এখনো পাই না। ইনসুলিন যদি লাগে তখন এই জিনগুলোকে আবার আলাদা করে বোতলে ভরে বাজারজাত করা হবে। হ্যাঁ, লিকুইডই তো, সেই লিকুইডই তো আমরা ইনজেকশনে করে নিব না। এই জিন থেকে ইনসুলিন তৈরি করে বাজারজাত করা হয়। জিন থেকে ইনসুলিন তৈরি করার আবার প্রসেস আছে, এইসব প্রসেস তোমাদের বইয়ে নাই, ডিটেইলস করা নাই। জিনটুকু, জাস্ট জিনটুকু আবার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে। ক্লিয়ার? তাহলে এটা হলো মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটু দেখো, বই ধরে পড়াই, বই দাগাও, বই দাগালেই হয়ে যাবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় লাইন, কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোন জীবের ডিএনএ এর পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বলে। তাইছো? তারপর এক লাইন পরে, এই কৌশল অবলম্বন করে একটা ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটা ডিএনএ অণুতে প্রতিস্থাপন করা হয়েছে। এই যে দেখছি তো আমরা, তাই না? এই প্রক্রিয়ায় যে ডিএনএটা পাওয়া যায় এইটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। হয়েছে? এরপরে দেখো ওই প্যারা লাস্ট লাইন, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে বা জিন ক্লোনিং বলে। ক্লোন শব্দের অর্থ কি? নকল করা। আইফোনের ক্লোন বের হয়, তাই না? নকল করা বা কপি করা। তো এইখানে একটা জিন নিয়ে এসে সেই জিনকে অনেক কপি করে ফেলা হয়েছে না, এই জন্য এটাকে বলা হয় জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং। ক্লিয়ার? ওকে, এখন একটা টার্ম শিখবো আমরা। দেখো এইখানে আগে যে ডিএনএটা ছিল, এই ডিএনএ এই ব্যাকটেরিয়ার মধ্যে তো এরকম ছিল, এখন কি ব্যাকটেরিয়াটা চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? এখানে এসে ব্যাকটেরিয়াটা চেঞ্জ হয়ে গেছে।
তো যে কোনো জীবের উপরে আমরা যদি শুধু ব্যাকটেরিয়াই যেরকম না, আমরা যদি একটা আম গাছের উপরে করি, সেই আম গাছটাও তো তখন চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো ধরো এটা আমাদের বাংলাদেশি আম গাছ ছিল আগে, যদি আম গাছ এরকম হয় না। আর এইটা হলো ইন্ডিয়া থেকে আনা একটা আম গাছ, ইন্ডিয়া তো রং, সেজন্য আমি লাল দিয়ে দেখালাম। তো ইন্ডিয়া থেকে আনা একটা জিনের মধ্যে আমি এখন প্রবেশ করাই দিচ্ছি। তাহলে এখন আম গাছের মধ্যে এই জিনগুলো কিছু কিছু জায়গায় মিশে গেছে, এখন তো চেঞ্জ হয়ে যাবে বৈশিষ্ট্য, তাই না? আমাদের দেশের আম গাছটা চেঞ্জ হয়ে গেছে না? কি চেঞ্জ হয়েছে? জিন চেঞ্জ হয়ে গেছে, জেনেটিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে, তাই না? অথবা আরেকভাবে বললে জিনের পরিবর্তন বা মডিফিকেশন হয়েছে। এই জন্যে এই আম গাছটাকে এখন জিন প্রকৌশলের পরে এই আম গাছটাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও, অথবা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, মানে জিনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, অথবা জিন ট্রান্সফার করা হয়েছে না, সেই জন্য বলা হয় ট্রান্সজেনিক, মানে জিন ট্রান্সফার করে মিশানো হয়েছে, ট্রান্সজেনিক। এইটুকু দাগায় ফেলো। দেখো লেখা আছে তোমাদের বইয়ে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, আর কোনটিকে বলে ট্রান্সজেনিক। জিও নাই, দরকার হলে লিখে রাখো পাশে জিও, সেটা আমরা ইন্টারমিডিয়েটে গেলে রাখবো। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপ সমূহ দেয়া আছে, দেখো এই ধাপগুলো সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যদিও তোমাদের তো এখন এই অধ্যায় সিকিউ আসবে না, এর ভিতরে সবগুলো পড়ে ফেলবা, জাস্ট ধাপগুলো। এর মধ্যে লাইগেজ এনজাইম কি করে, রিকম্বিনেন্ট ডিএনএ কোনটা, ট্রান্সফরমেশন কোন প্রক্রিয়া, এগুলোই খালি ঘুরে ফিরে লেখা আছে, বরং রেস্ট্রিকশন এনজাইমের নাম লেখা নাই, রেস্ট্রিকশন এনজাইম কোনটা লিখে নিও। দেখো বি নাম্বার পয়েন্টতে আছে, বি নাম্বার পয়েন্টের মধ্যে লেখা আছে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএ কে বিশেষ ধরনের এনজাইমের সাহায্যে গঠন করা হয়। এই বিশেষ ধরনের এনজাইমটার নাম রেস্ট্রিকশন এনজাইম, এটা দরকার হলে লিখে ফেলো। তাহলে এই হলো মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। এখন আমরা জাস্ট দুই তিনটা জিনিস আলোচনা করবো। একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ার কি কি উপকারিতা হতে পারে বা কি কি ভূমিকা থাকতে পারে, আর স্বাভাবিক প্রজননের সাথে এটার কি পার্থক্য। ধরো এই যে একটা আমরা আম গাছের চিন্তা করছি, আম গাছ যেই চিন্তা করি, এইটা হলো আমাদের দেশে সাধারণ আম গাছ, এবং এইখানে আমরা উন্নত জাতের একটা আম গাছের জিন মিশাই দিছি, এটুকু ক্লিয়ার? তো উন্নত জাতের আম গাছের কি জিন মিশানো লাগবে? তুমি তো বলতে পারবে কেন ভাইয়া, তো এমনিই তো উন্নত জাতের আম গাছ কত তৈরি করা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছাড়াই করা হচ্ছে, তাই না? কিছুই তো না। একটা আম গাছের ডালের সাথে, ধরো এই যে একটা আম গাছের ডাল, এইটার সাথে যদি আমরা অন্য একটা ডাল নিয়ে এসে লাগাই দিই, তাহলে এইটার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়, কলম করা বলি আমরা, তাই না? তো এত কাহিনী করে এই প্রসেস করার দরকার আছে জিন দিয়ে? তাহলে দুইটার মধ্যে পার্থক্য, প্রাকৃতিক ভাবে যদি আমরা সংকরায়ন করি, হাইব্রিডাইজেশন করি, সেইটার সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সুবিধা হয়? সুবিধা হলো, যখন আমি চিন্তা করলাম যে এইটা হলো বাইরের একটা উদ্ভিদ, এইটাকে আমরা যদি এই উদ্ভিদের সাথে লাগাই দিই, তাহলে দেখা যাবে যে এই উদ্ভিদের যে সব জিন আমাদের দরকার, ধরো উন্নত জাতের আম, ভালো টেস্ট, তারপরে সুন্দর কালার, সেন্ট ভালো, এরকম উন্নত বৈশিষ্ট্য যেগুলো তো যাবেই, সাথে ধরো এই আমটার আয়ু কম, এরকম কিছু অনুন্নত বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তো ঢুকে যাবে, তাই না? ক্লিয়ার? মানে যে জিনগুলো আমাদের কাঙ্ক্ষিত, সেই জিনের সাথে যেগুলো কাঙ্ক্ষিত না, সব জিনই তো ঢুকে যাচ্ছে। কিন্তু এইখানে কি, যে জিন তোমার কাঙ্ক্ষিত না, ধরো গোপালভোগ আমের টেস্ট অনেক ভালো, কিন্তু খুবই কম দিন সময় থাকে, মাত্র 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়, আবার সেন্টেন্ট ভালো, তো কোনোটা ভালো বৈশিষ্ট্য, কোনোটা খারাপ বৈশিষ্ট্য, তুমি তো খারাপ বৈশিষ্ট্য দিবা না, শুধু ভালো বৈশিষ্ট্যগুলোর জন্য যে জিন লাগবে তোমার, সেই জিনগুলো তুমি নিয়ে এসে এর মধ্যে ঢুকে আসতে পারবা, তাই না? তাহলে এইটা হলো একটা সুবিধা, জিন প্রকৌশলের ক্ষেত্রে তুমি তোমার কাঙ্ক্ষিত জিন নিতে পারো। প্লাস একটা উদ্ভিদের মধ্যে যদি ধরো কোনো বিষাক্ত জিন থাকে, সেক্ষেত্রে যদি বাইরে থেকে আমরা একটা জিন লাগাই দিই, সেটা ঢুকে যাবে, কিন্তু এখানে তুমি সেইটা আলাদা করে বাদ দিয়ে দিতে পারবা, বিষাক্ত জিন। ও আর একটা জিনিস হলো, এটা তো জিন দিয়ে দেওয়া মাত্র অনেক দিন হয়ে যাবে, অনেক চারা তুমি পেয়ে যাবা, কিন্তু এইভাবে একটা গাছ থেকে আরেকটা গাছ তৈরি করবা, সেখান থেকে আরেকটা করবা, এইভাবে অনেক সময় লাগবে। জিন প্রকৌশলের ক্ষেত্রে সময় সেভ হবে। তাহলে স্বাভাবিক প্রজননেও তুমি উন্নত জাতের জিন সৃষ্টি করতে পারবা, কিন্তু জিন প্রকৌশলে এই সুবিধা না করলে, তবে খরচ বেশি হবে, এটা হলো অসুবিধা। ক্লিয়ার? এখন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, আজকে লাস্ট টপিক। ব্যবহারে জাস্ট কয়েকটা জিনিস এমসিকিউ এর জন্য পড়া লাগবে। দেখো প্রথমেই একটা বিশাল ব্যাকটেরিয়ার নাম দেয়া আছে, পাইছো? বইয়ে দেয়া আছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, সংক্ষেপে বিটি। বিটিতে তো ব্যাকটেরিয়াও হয়, তাই না? তো এইটা হলো একটা ব্যাকটেরিয়ার নাম, তোমাদের যাতে মাথায় থাকে সেই জন্য এইরকম করে আঁকায় দেখালাম। ধরো এইটা হলো একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটার নাম হলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস।
এটার এই ব্যাকটেরিয়ার কাজ কি? এটা অ্যাডমিশনে ইন্টারমিডিয়েটে একবার আসা প্রশ্ন, যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়ার কাজ কি বা কি কাজে ব্যবহার করা হয়। তো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর কাজ কিভাবে মনে রাখবো? দেখো নামের মধ্যেই থু লেখা আছে, থু। তো আমরা থু করি কাকে? যে জিনিস আমরা চাই সেইটা নাকি চাই না সেইটা? কোনো কিছুকে দূর করতে থু করি। যখন কীট পতঙ্গ দেখি আমরা কীট পতঙ্গকে থু করি, তাই না? তাহলে দূরে চলে যাই। তো মনে রাখবো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়াটা কীট পতঙ্গকে ধ্বংস করতে পারে, মানে কীট পতঙ্গের আক্রমণে এর কিছু হয় না। কার হয় না? এই ব্যাকটেরিয়াটার, নট অন্য কোনো ফসলের কথা আমি বলছি যে কীট পতঙ্গ কিছু হবে না। কীট পতঙ্গে তো ফসল মারা যাবেই, এটা স্বাভাবিক, তাই না? কীট পতঙ্গের আক্রমণে। কিন্তু এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়াটা কীট পতঙ্গের আক্রমণে মারা যায় না। তাইলে আমরা যদি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়ার মধ্যে যে জিন আছে, এই জিনটা যদি নিয়ে এসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক বৃদ্ধি করে সেগুলো আবার লাইগেজ এনজাইম দিয়ে যে ফসল আমাদের রক্ষা করা দরকার সেই ফসলে দিয়ে দিতে পারি, তাহলে ফসলও কীট পতঙ্গের আক্রমণ প্রতিরোধ করতে পারবে। এইরকম করে বাংলাদেশে গবেষণামূলকভাবে এই ফসলের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে, বেগুনের মধ্যে এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়ার জিন এনে বসায় দেওয়া হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রসেসে। কিভাবে কাটে আনা হয়, কিভাবে লাগানো হয়, সব তো আমরা জানি, তাই না? এখন দেখা যাচ্ছে এই বেগুনটা কীট পতঙ্গের আক্রমণে কিছুই হয় না। এই বেগুনটার নাম দেওয়া হয়েছে বিটি বেগুন। বেগুনের নাম ভুট্টাতেও দেওয়া হয়েছে বিটি কর্ন, বিটি বেগুন, বিটি কটন। যেগুলোতে বেগুনে পোকা সবচেয়ে বেশি হয় না। আমি তো এর আগে বাজারে যেয়ে বেগুন কিনতে পারতাম না, আমার আম্মা আমাকে বেগুন কেনা শিখাইতো বাজারে। বেগুনে নাকি শক্ত শক্ত দেখে না নরম দেখে, কি দেখে নেওয়া লাগে, আমি আবার ভুলে গেছি, আবার জিজ্ঞেস করা লাগবে এরকম। তো এইটুকু শুধু মনে আছে, বেগুনে অনেক বেশি পোকার আক্রমণ হয়, কিন্তু বিটি বেগুন চাষ করলে পোকার আক্রমণ হবে না, কারণ ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থ্রু করে পোকাকে নষ্ট করে দেবে। ক্লিয়ার? তাহলে বিটি বেগুন চাষ করলে কি লাভ হবে? কৃষকের আলাদা করে কীটনাশক দেওয়া লাগবে না, আবার কীটনাশক খাওয়ার ফলে আমাদের যে ক্ষতি সেটাও হবে না, তারপর কৃষকের টাকাও বেঁচে যাবে, বেগুনের দামও কমে আসবে, বহুবিধ ব্যবহার। ক্লিয়ারেন্স ভি, এইটাকে এলাবোরেট করলে হয় পাপায়া রিং স্পট ভাইরাস। 2 মিনিটের মধ্যে ছুটি দিব আমি। পাপায়া রিং স্পট ভাইরাস, তো এইটা হলো পাপায়াতে বা পেঁপেতে আক্রমণ করে এই ভাইরাসটা। তো এই ভাইরাসকে সহ্য করতে পারে এরকম জিন যদি আমরা পেঁপের মধ্যে দিয়ে দিই, তাহলে পেঁপে এই ভাইরাসের আক্রমণে আর মরবে না। তারপরে যখন জমিতে আগাছা মারার জন্য আগাছা নাশক দেওয়া হয়, দেখছো তো, এই যে করে স্প্রে করে 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 দেওয়া হয়, আগাছা সব মরে যায়। সাথে যেটা গরুর উপকারী ঘাস সেটাও তো মরে যায়, অন্য কোনো বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ থাকে সেটাও মরে যায়, তাহলে তো মুশকিল, তাই না? তো আগাছা নাশককে সহন করতে পারে এইরকম কিছু ব্যাকটেরিয়া আছে। আগাছা নাশক দিলেও ব্যাকটেরিয়ার কিছুই হয় না, ব্যাকটেরিয়া বেঁচেই থাকে, কি মজা। তো এখন এই ব্যাকটেরিয়ার জিন যদি আমরা ওই যে উদ্ভিদগুলো মরে যাচ্ছিল ভালো ঘাসগুলো, এই ভালো ঘাসগুলোর মধ্যে দিয়ে তারপর আগাছা নাশক দেই, তাহলে তো কিছুই হবে না, তাই না? ঘাসগুলো বেঁচে থাকবে, আগাছা মরে যাবে। তো এইভাবে আগাছা নাশক সহনকারী উদ্ভিদ উদ্ভাবন করা হয়েছে। লাস্ট 2টা পয়েন্ট। অস্ট্রেলিয়ার কথা, এবার দেশের কথা শেষ। অস্ট্রেলিয়ান গরু, এই তো চলে আসছে। একটা হলো অস্ট্রেলিয়ান গরু আর একটা হলো অস্ট্রেলিয়ান ভেড়া। তো অস্ট্রেলিয়ান গরুর দুধ অনেক হয় না কম হয়? অনেক হয়। তো যে জিনিস অনেক হয় সেটা কি ভ্যালুয়েবল না কম ভ্যালুয়েবল? কম ভ্যালুয়েবল। দেশি গরুর দুধ হয় 2 লিটার 4 লিটার, কিন্তু সেটা অনেক প্রোটিন থাকে, পুষ্টি থাকে। কিন্তু অস্ট্রেলিয়ান গরুতে 40-50 লিটার দুধ হয়, কিন্তু ভিতরে ফাঁকা, কিছুই নেই। তো তাহলে এখন কি করা যায়, কিভাবে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করা যায়? একই কাজ ভেড়াতেও হয়। অস্ট্রেলিয়ায় ভেড়া পালন একটা ব্যবসা। তো ভেড়া কেন পালা হয়? ভেড়ার লোম থাকে, দেখছি তো আমরা, ভেড়ার লোমের জন্য মেইনলি, ভেড়ার লোম দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। তো ভেড়া যে ঘাস খায়, ওই ঘাসে প্রোটিনের অভাব আছে ওদের, তাহলে ভেড়ার লোমও ঠিক মতো হয় না। তাহলে 2টা জিনিস, একটা হলো গরুর দুধে প্রোটিন নাই ঠিক মতো, আবার ভেড়া যে ঘাস খাচ্ছে সেই ঘাসে প্রোটিন হচ্ছে না, তাহলে ভেড়ার লোমও কোয়ালিটি কম হচ্ছে। তাহলে কি করতে পারি? সূর্যমুখী ফুল তো দেখছি, তাই না? টাইম দিলে ভালো করে দেখাতাম, তাই নাই জন্য অমনি আঁকলাম। সূর্যমুখী ফুলের মধ্যে যে জিন আছে, এই জিনগুলো প্রোটিন তৈরি করতে পারে। এই জিনগুলো নিয়ে এসে অস্ট্রেলিয়ান গরু বা ভেড়া যে ঘাস খায় সেই ঘাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, ঘাসের মধ্যে প্রোটিন তৈরির জিন দিয়ে দেওয়া হয়েছে। এখন ভেড়া যখন ঘাস খাবে, তো এই ঘাসের সাথেই তো সে এমনিতেই প্রোটিন পেয়ে যাবে, তাই না? তাহলে তো তার গরুর দুধের মান, ভেড়ার লোমের মান, এগুলো সব উন্নত হবে। এখন তাহলে উদ্দেশ্য সাধন হবে।
বোঝা গেছে? মোট কথা হইলো তোমার যা দরকার তাই তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মাধ্যমে একটার সাথে আরেকটা লাগাই দিতে পারবা, তোমার ইচ্ছা মতো বৈশিষ্ট্য উদ্ভাবন করে নিতে পারবা, তাহলে তোমার হাতেই দুনিয়া। সেই অনুযায়ী যা যা দেয়া আছে বই রিভিউ করে লিখে দেবে। তারপর এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে আয়রনের অভাব আছে বা ভিটামিন এ এর অভাব আছে। তো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তো রাতকানা রোগে তো অনেক সমস্যা হয়, ছোট বাচ্চাদের মেইনলি বেশি হয়। তো এখন কি করা যায়, আমাদের দেশে যেহেতু সবাই ভিটামিন এ যে জিনিসগুলোতে থাকে, যেমন রঙিন ফলমূল শাকসবজি, এইগুলো তো কিছুতেই বাচ্চারা খাইতে চায় না। তাহলে আমরা কি করতে পারি, বাচ্চারা তো ভাত তো ঠিকই খাচ্ছে, তো ভাতের যে চাল আছে সেই চালের মধ্যে মানে ধানের মধ্যে আমরা ভিটামিন এ তৈরি করার জন্য কিছু জিন আছে, ভিটামিন এ তৈরি করার জন্য কিছু জিন আছে। এই জিনগুলো হলো বিটা ক্যারোটিন। গাজর থেকে নেওয়া হয়, ক্যারোটের মধ্যে থাকে তাই ক্যারোটিন, ক্যারোটে তো ভিটামিন এ থাকেই। তো এই বিটা ক্যারোটিন নামের জিন যেগুলো ভিটামিন এ তৈরি করবে, এইগুলো এই জিনগুলো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ধানের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। তাহলে এখন সেই ধান থেকে যে চাল হবে, এই চাল যদি কোনো বাচ্চা খায়, তাহলে সেই বাচ্চা এমনিতেই, ধানের মধ্যে তো বিটা ক্যারোটিন মানে ভিটামিন এ তৈরি জিন দেয়াই আছে, সেই বাচ্চা এমনিতেই ভিটামিন এও পেয়ে যাবে ধানের সাথে, তাহলে তার রাতকানা রোগ হবে না। এই হলো আরেকটা ব্যবহার। তো এরকম করে ধানে লৌহ মানে আয়রন এইটাও দেওয়ার চেষ্টা চলতেছে, এরকম কিছু জিনিস তোমাদের বইয়ে লেখা আছে, একবার দেখে নিও আর কি। তারপর এখানে আরেকটা জিনিস তো আমরা প্রথমেই দেখে আসছি, ইনসুলিন তৈরি করা হয়। তো ইনসুলিন তো আগে রেয়ার ছিল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের শরীরের অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে ইনসুলিন তৈরি হবে, এই ইনসুলিন গুলোই নিয়ে আমরা ব্যাকটেরিয়ার মাধ্যমে অনেক ইনসুলিন তৈরি করে সেইটা বাজারজাত করতে পারি, তাহলে মানুষজন ওখান থেকে ইনসুলিন পেতে পারে। আর কিছু জিনিস দেওয়া আছে, যেমন এখানে দেখো লেখা আছে চিকিৎসা ক্ষেত্রে, এইটা দাগায় ফেলো, ইনসুলিনের মতোই প্রথম লাইনে দেখো, ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের যে ওষুধ ইন্টারফেরন, এইটা তৈরি করা হয় ইনসুলিনের মতো একই প্রক্রিয়াতে। ইন্টারফেরন তৈরি করা হয় একইভাবে, ইন্টারফেরন তৈরির একটা জিন নিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক ইন্টারফেরন তৈরির জিন তৈরি করে বাজারজাত করা হয়, এই সেম প্রসেস। তারপর পরের প্যারা, শেষের প্যারায় দেখো লেখা আছে চিকিৎসা ক্ষেত্রের, জেনেটিক ভাবে পরিবর্তিত ইকোলি ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানব বৃদ্ধির হরমোন এবং গ্র্যানুলোসাইট ম্যাক্রোফেজ স্টিমুলেটিং ফ্যাক্টর তৈরি করা হচ্ছে। তো মানব বৃদ্ধির হরমোন মানে মানব বৃদ্ধির জন্য যে হরমোন আছে, এইটার নাম হলো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন মানে এই হরমোনের কাজই হলো গ্রোথ করা। তো এই গ্রোথ হরমোন কাদের লাগবে, বুঝতেই পারছো তোমরা, যারা খাটো রোগ জন্মগত ভাবে ধরো খাটো হয়ে জন্ম দিছে, তো এদেরকে যদি আমরা বৃদ্ধি করতে চাই, এদের তো নর্মালি গ্রোথ হরমোন কম, তো এই গ্রোথ হরমোন তাদের শরীরে কম আছে, কিন্তু আমরা গ্রোথ হরমোন যদি ইকোলি ব্যাকটেরিয়া থেকে তৈরি করতে পারি, এই প্রসেসেই ধরো গ্রোথ হরমোন অনেক তৈরি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক গ্রোথ হরমোন তৈরি করে সেই গ্রোথ হরমোনটা তার জিনের মধ্যে মিশিয়ে দিলাম, অথবা গ্রোথ হরমোনের একটা ট্যাবলেট বানায় গ্রোথ হরমোন থেরাপি হিসাবে তাকে দিলাম, সে সেই গ্রোথ হরমোন নিয়ে তার হাইট বাড়ায় ফেলতে পারবে। তো এইভাবে চিকিৎসা ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে। তো এরকম করে তোমরা আর যা যা দেয়া আছে এই জিনিসগুলো একবার করে ফেলবা। তো এগুলোর সবগুলোরই বেসিক কথা ওই একটাই, তোমার যে বৈশিষ্ট্যটা দরকার, শুধু তোমার না, তোমার ফসলের যে বৈশিষ্ট্য দরকার, চারদিকের যার যে বৈশিষ্ট্যটা দরকার, সেই বৈশিষ্ট্যের জিনটা যেখানে আছে সেইখান থেকে তুমি সেই জিনটা নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে তোমার যেখানে দরকার সেইটা তুমি উন্নত করে ফেলতে পারবা, অথবা তোমার যেরকম দরকার সেরকম করে পরিবর্তন করে নিতে পারবা। এইটা মাথায় রেখে এখন কোনখান থেকে জিন নেওয়া হয়, নিয়ে কিসের পরিবর্তন করে কোনটাকে উন্নত করা হয়, এইটা তোমাদের বইয়ে দেয়া আছে, বইয়ে খালি রিডিং করে লিখতে পারবা। এই হলো মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। আজকে এ পর্যন্তই।